নমস্কার, লেটস লার্ন অ্যান্ড টিচ চ্যানেলের পরবর্তী ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমরা পড়ব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর লেসন 4 এর দ্য গ্রেট এস্কেপ নামক গল্পটি। এর আগে তোমাদের লেসন 1 এর দ্য উইন্ড ক্যাপ, 2 এর ক্লাউডস এবং ট্রিড অ্যান্ড এপ্রিল ডেটে অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। আমি ডিসক্রিপশনে অবশ্যই এর লিঙ্কটা দিয়ে দেবো। তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও। আর এই ভিডিওতে তোমাদের থাকবে অ্যাজ ইউজুয়াল লাইন বাই লাইন মিনিং, ইম্পর্টেন্ট ওয়ার্ডসের অর্থ এবং তোমাদের পরীক্ষায় আসার মতো সম্ভাব্য প্রশ্নগুলি। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে গল্পটি জেনে নেওয়া যাক। লেসন 4 দ্য গ্রেট এস্কেপ, লিখেছেন সুগত বোস। চলো সুগত বোসের সম্পর্কে কিছু জেনে নিই। সুগত বোস ইজ আ হিস্ট্রিয়ান। তিনি একজন ঐতিহাসিক ছিলেন, অথর, লেখক অ্যান্ড দ্য গার্ডিনার প্রফেসর অফ ওশিয়ানিক হিস্ট্রি অ্যান্ড অ্যাফেয়ার্স অ্যাট হার্ভার্ড ইউনিভার্সিটি। উনি হার্ভার্ড ইউনিভার্সিটির মহাসাগরীয় ইতিহাস এবং তা সংক্রান্ত আরও যে কিছু থাকে তার প্রফেসর ছিলেন। বর্ন টু দ্য এমিনেন্ট ফ্রিডম ফাইটার ডক্টর শিশির কুমার বোস অ্যান্ড মিসেস কৃষ্ণা বোস। তিনি ডক্টর শিশির কুমার বোস এবং মিসেস কৃষ্ণা বোসের সন্তান ছিলেন। অবশ্য ডক্টর শিশির কুমার বোস উনি নিজেও একজন বিখ্যাত ফ্রিডম ফাইটার ছিলেন। হি ইজ দ্য গ্র্যান্ড নেফিউ অফ নেতাজি সুভাষচন্দ্র বোস অ্যান্ড দ্য গ্র্যান্ডসন অফ শরৎচন্দ্র বোস। উনি অর্থাৎ সুগত বোস শরৎচন্দ্র বোসের নাতি এবং নেতাজি সুভাষচন্দ্র বোসের গ্র্যান্ড নেফিউ অর্থাৎ তিনি নেতাজিদের দাদা, নেতাজি সুভাষচন্দ্র বোসের যে দাদা শরৎচন্দ্র বোসের নাতি ছিলেন। তো এই ধরনের নাতি মানে তার দাদার নাতি ছিল, তো এই ধরনের যে নাতি সম্পর্ক তাকে গ্র্যান্ড নেফিউ বলা হয়। ইন 2011 সালে বোস পাবলিশড হিজ ম্যাজেস্টিস অপোনেন্ট বলে হিজ ম্যাজেস্টিস অপোনেন্ট এই নামে একটা বই প্রকাশ করেন। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এক্সাপ্ট ফ্রম দিস বুকস। এই যে গল্পটা তোমরা পড়বে সেটা ওই বই থেকেই নেওয়া হয়েছে। চলো তাহলে টেক্সটটা পড়ে নিই। নেতাজি সুভাষচন্দ্র বোস, বর্ন 23 জানুয়ারি 1897, 1897 সালে 23 জানুয়ারি জন্মেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ইন্ডিয়ান ন্যাশনালিস্ট লিডার্স। তিনি ছিলেন অন্যতম একজন বিখ্যাত ভারতীয় জাতীয়তাবাদী নেতা। হু ফট, যিনি যুদ্ধ করেছিলেন ফর ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স ফ্রম ব্রিটিশ রুল। ব্রিটিশ অধীন থেকে ভারতকে স্বাধীন করার জন্য সংঘর্ষ করেছিলেন অর্থাৎ যুদ্ধ করেছিলেন। টু দিস পারপাস, সেই উদ্দেশ্যেই অর্থাৎ ভারতকে স্বাধীনতা দেওয়ার জন্যই তিনি প্রতিষ্ঠা করেছিলেন দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি INA, হুইচ ইনক্লুডেড এ ওমেন্স রেজিমেন্ট টু, যার মধ্যে একটা মহিলা সেনাবাহিনীও অন্তর্ভুক্ত ছিল। In 1941 সালে দ্য ব্রিটিশ গভর্নমেন্ট, ব্রিটিশ সরকার পুট সুভাষ আন্ডার হাউস অ্যারেস্ট, গৃহবন্দী করে রেখেছিলেন। দ্যাট ইজ কনফাইন্ড হিম ইন হিজ ওন হাউস, যেটা হচ্ছে তার নিজের বাড়িতেই বন্দিদশা। দ্য ফলোয়িং ন্যারেটিভ, যে নিম্নোক্ত ঘটনাটি ডেসক্রাইবস, বর্ণনা করে দ্য এক্সাইটিং, রোমাঞ্চকর অ্যান্ড কারেজিয়াস এস্কেপ, এবং খুব সাহসী পলায়ন অফ সুভাষ বোস ফ্রম দ্য ক্লাচেস অফ দ্য ব্রিটিশদের থাবা থেকে, টু কন্টিনিউ হিজ স্ট্রাগল ফর ইন্ডিয়াস ফ্রিডম, ভারতের স্বাধীনতার জন্য যে যুদ্ধ সেটা কন্টিনিউ করার জন্য। টেক্সটটা পড়ে। লুকিং ফেইল অ্যান্ড থিন, বেশ দেখবে আমাদের শরীর টরীর খারাপ হলে না, বিশেষ করে জ্বর টর হলে মুখটা দেখলেই বোঝা যায় কিরকম একটা ফ্যাকাশে ভাব হয়ে যায়। তেমনি লুকিং ফেইল অ্যান্ড থিন, খুব রোগা বা শীর্ণকায় লাগছে এবং ফ্যাকাশে লাগছে। উইথ এ ভিজি হাফ গ্রোন বিয়ার্ড, মানে মুখ ভর্তি দাড়ি কিন্তু দাড়িটা খুব লম্বা নয়, এরকম ছোট ছোট বেশ দাড়ি, মুখ ভর্তি দাড়ি হয়ে গেছে। সুভাষ ওয়াজ রিক্লাইনিং অন হিজ পিলোস, সুভাষ তার বিছানার ওপর বালিশে হেলান দিয়ে শুয়েছিল।
হুইন সিসি যখন শিশির হিজ নেফিউ তার ভাইপো এন্টার্ড সুভাষ বেডরুম, সুভাষের বেডরুমে প্রবেশ করলো দ্যাট ডিসেম্বর আফটারনুন, ওই ডিসেম্বরের বিকেলে। সুভাষ মেড হিম সিট টু হিজ রাইট অন দ্য বেড, সুভাষ বিছানার ওপর সুভাষের ডান দিকে তাকে বসতে দিল। লুকিং ইন্টেন্সলি অ্যাট শিশির, শিশিরের দিকে খুব মনোযোগ সহকারে দেখে হি সেড, সে বলল, ক্যান ইউ ডু সাম ওয়ার্ক ফর মি, তুমি আমার জন্য একটা কাজ করতে পারবে? শিশির নোডেড, শিশির মাথা নেড়ে সম্মতি জানালো। দ্য টাস্ক, কাজটি, অ্যাজ ইট টার্নড আউট, যেটা সম্পাদন করতে হবে, ওয়াজ টু হেল্প প্ল্যান অ্যান্ড ক্যারি আউট সুভাষ এসকেপ ফ্রম ইন্ডিয়া। সুভাষের ভারত থেকে পালিয়ে যাওয়ার যে পরিকল্পনা, যে প্ল্যানিং তারা করবে, সেই প্ল্যানিংয়ে এবং সুভাষকে ভারত থেকে পালিয়ে যেতে সাহায্য করতে হবে, এটাই ছিল তার টাস্ক। শিশির উড হ্যাভ টু ড্রাইভ হিজ আঙ্কেল, শিশিরকে তার কাকার গাড়িটা চালিয়ে নিয়ে যেতে হবে, মিন্স শিশিরকে গাড়ি চালিয়ে নিয়ে তার কাকাকে পৌঁছে দিতে হবে। ইন দ্য ডেড অফ দ্য নাইট, গভীর রাত্রে, টু এ রেলওয়ে স্টেশন ফার অ্যাওয়ে ফ্রম ক্যালকাটা, ক্যালকাটা থেকে অনেক দূরের একটা রেল স্টেশনে। ফ্রম হিজ আঙ্কেলস রেসিডেন্স, রেসিডেন্স মিন্স হাউসের কথা বলা হয়েছে, তার কাকার এই বাড়ি অ্যাট এলগিন রোড, এলগিন রোডের বাড়ি থেকে শিশির ওয়াক ব্যাক, শিশির হেঁটে বাড়ি ফিরল দ্যাট নাইট, ওই দিন রাত্রে থেকে, টু হিজ ওন হাউস, তার নিজের বাড়িতে, অ্যাট 1 উডবার্ন পার্ক, 1 নম্বর উডবার্ন পার্কে ছিল শিশিরের বাড়ি, সেখানে সে পায়ে হেঁটে গেল। ইন এ স্টেট অফ ওয়ান্ডার, একটা বিস্ময় অ্যান্ড সাবডিউড এক্সাইটমেন্ট, এবং চাপা উত্তেজনায়। দ্য পুলিশ ওয়ার কিপিং ওয়াচ অন সুভাষ হাউস, পুলিশ কিন্তু সুভাষের বাড়ির ওপর লক্ষ্য রাখছিল। তো ইট ওয়াজ নর্মাল, যদিও এটা খুব সাধারণ ব্যাপার, ফর এ নিফিউ, একটা ভাইপোর জন্য, টু ভিজিট অ্যান এলিং আঙ্কেল, একজন অসুস্থ কাকুকে তার ভাইপো দেখতে আসবে, এটা তো খুবই সাধারণ একটা বিষয়। সুভাষ হ্যাড এন এডিশনাল এক্সকিউজ ফর মিটিং হিজ নেফিউ, সুভাষের অবশ্য একটা অতিরিক্তই বাহানা ছিল তার ভাইপোর সঙ্গে দেখা করার। শিশির ওয়াজ গুড অ্যাট অপারেটিং দ্য রেডিও, শিশির রেডিও সংক্রান্ত কাজকর্ম খুব ভালো করতে পারত। হি হেল্প সুভাষ লিসেন টু ফরেন ব্রডকাস্ট, সে সাহায্য করত সুভাষকে বিদেশ থেকে যে সমস্ত সংবাদ সম্প্রচার হয় সেইগুলোকে শুনতে। সুভাষ অ্যান্ড শিশির ডিসকাসড ভেরিয়াস মিনস অফ এসকেপ, সুভাষ এবং শিশির আলোচনা করে নিয়েছিল তাদের পালিয়ে যাওয়ার বিভিন্ন বিষয় নিয়ে। ফাইনালি অবশেষে দে ডিসাইডেড, তারা স্থির করলো, টু ড্রাইভ আউট, গাড়ি চালিয়ে যাবে, ইন দ্য মোস্ট ন্যাচারাল ফ্যাশন, খুব স্বাভাবিকভাবে, থ্রু দ্য মেন গেট, এমনকি মেন গেটের মধ্য দিয়ে যাবে। শিশির ওন্ড এ জার্মান কার, শিশির একটা জার্মান গাড়ি ছিল, কল্ড দ্য ওয়ান্ডারার, যে গাড়িটার নাম ছিল ওয়ান্ডারার, হুইচ হি অ্যান্ড সুভাষ চুজ ফর দেয়ার জার্নি, যেটা সে এবং সুভাষ পছন্দ করেছিল বা বাছাই করেছিল তাদের এই জার্নির জন্য। আশা করছি গল্পটা তোমরা এনজয় করেছো। যদি হেল্পফুল মনে হয় গল্পটা, ভিডিওটা দেখে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।